স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। সঙ্গে আছে আমি ফারনেস জুই। আগামী মাসের প্রথম সপ্তাহে 21 লাখ টিকা আসছে। 1 লাখ ডোজ দেবে কোভিড টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স, আর 20 লাখ ডোজ দেবে ভারতের সেরাম ইনস্টিটিউট। গণ টিকাদানের প্রথম ও দ্বিতীয় ডোজের কার্যক্রম চলবে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরে এক ব্রিফিংয়ে এসব জানিয়েছেন মহাপরিচালক অধ্যাপক ডাক্তার ABM খুরশিদ আলম। তিনি জানান, চীনের উপহারের টিকা নেওয়া হচ্ছে। এটি প্রয়োগের ব্যাপারে সিদ্ধান্ত দেবে করোনা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি। ভারতে করোনার নতুন রূপ শনাক্ত হয় দেশটির সাথে জরুরি পণ্য পরিবহন ছাড়া সব ধরনের যোগাযোগ বন্ধের প্রস্তাব করা হয়েছে। দেশের 3টি ফার্মাসিউটিক্যালস করোনার টিকা তৈরির সক্ষমতা আছে। সব ধরনের টিকা ব্যবহারের সময় কিছু ক্ষতি হয়। করোনার ক্ষেত্রেও 5 থেকে 10% মতো ক্ষতি হয়ে থাকতে পারে। অ্যাস্ট্রাজেনিকা টিকাটাই আমরা আশা করছি যে আমাদের যে ঘাটতির যেটুকু সম্ভাবনা 20 লাখ ডোজ আমাদেরকে বেক্সিমকোর তাদের উচ্চতন মহল আমাদেরকে জানিয়েছে যে তারা আমাদেরকে এই টিকাটা এর মধ্যে এনে দেবে। এদিকে টিকার সংকটে মুখ থুবড়ে পড়তে যাচ্ছে সরকারের গণ টিকা কার্যক্রম। প্রথম ডোজ দেওয়া সকলের জন্য দ্বিতীয় ডোজের মজুদ নেই সরকারের কাছে। তারপরও প্রথম ডোজ টিকা দেয়া অব্যাহত আছে এখনো। বিশেষজ্ঞরা বলছেন, টিকার জন্য কোনো একক উৎসের উপর নির্ভর করা উচিত হয়নি সরকারের। তাই প্রথম ডোজ দেয়া এখনই বন্ধ করে টিকা সংগ্রহে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শও তাদের। বিস্তারিত রিপোর্টে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে চুক্তির 3 কোটি ডোজ টিকা নির্ধারিত সময়ে পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। গত 2 মাস সেখান থেকে কোনো টিকা আসেনি। ফলে প্রথম ডোজ নেওয়াদের দ্বিতীয় ডোজের পর্যাপ্ত টিকা সরকারের হাতে নেই। টিকা সংকটে ঢিমে তালে চলছে টিকা কর্মসূচি। এদিকে সেরামের সাথে ত্রিপক্ষীয় চুক্তিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন মনে করেন, টিকা পেতে সরকারকে আরও কঠোর হতে হবে। টাকা নিয়ে দেবে না, এটা শুধু আমি মনে করি যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সিরাম ইনস্টিটিউট আমাদেরকে লিখিত জানিয়েছে, ওদের যে সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর, যে এমইএ সরকার আটকে রেখেছে, মানে ছাড়পত্র পাচ্ছে না। কাজে আমি মনে করি এরপরে আমাদের সরকারের চুপ করে থাকার কোনো কারণ নেই। আমাদের সরকার ইমিডিয়েটলি ওদেরকে স্পষ্ট ভাষায় বলা উচিত যে এটা আমাদের ভ্যাকসিন, আমরা আগে অ্যাডভান্স টাকা দিয়ে কিনেছি, এইটা আমাকে দিতেই হবে এবং আমাকে ডিউ টাইমে দিতে হবে, কারণ আমার সেকেন্ড ডোজটাই এখন নেই। টিকা সংকট সমাধানে অন্য দেশ থেকে আমদানির জন্য যোগাযোগ শুরু করেছে সরকার। জরুরি প্রয়োজনে করোনা ভাইরাসের টিকা পেতে চীনের উদ্যোগে নতুন প্ল্যাটফর্মে নাম লেখাতে রাজি হয়েছে বাংলাদেশ। এছাড়া রাশিয়ার টিকা বাংলাদেশে উৎপাদন নিশ্চিত করতে এরই মধ্যে চুক্তিও হয়েছে। রোববার পর্যন্ত বাংলাদেশের কাছে ভ্যাকসিনের মজুদ ছিল 21 লাখের কিছু বেশি। এখন প্রতিদিন 50,000 থেকে 1 লাখ টিকা দেয়া হচ্ছে। এই হারে টিকা দেয়া চলতে থাকলে আগামী 18 থেকে 20 দিনের মধ্যে টিকা ফুরিয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, টিকার একটি উৎসের উপর নির্ভর করায় সংকটে পড়তে হচ্ছে বাংলাদেশকে। যখনই আমি একজন মানুষকে ফার্স্ট ডোজ দেই, কারণ সে তো ফিক্সড হয়ে যাচ্ছে, তার জন্য দ্বিতীয় ডোজ আমাকে নিশ্চিত করতে হবে। রাষ্ট্র হিসেবে এটা আমাদের দায়িত্ব। আমরা যখন ভ্যাকসিনেশন শুরু করেছিলাম, আমরা কেউ ওই কথাটা তুলেছিলাম, কিন্তু আমরা ভেবেছিলাম যে আমাদের বোধহয় সাপ্লাই চেইনটা আনইন্টারাপ্টেড থাকবে। এই আস্থা বা আত্মবিশ্বাসটি রাখাটা ভুল হয়েছে, যেটা আজকে প্রমাণ হচ্ছে। শাফিয়া জাসনা, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের মধ্যেই আজ খুলেছে দোকানপাট ও শপিং মল। স্বাস্থ্যবিধি মানার শর্তে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বেচাকেনা করার অনুমতি দিয়েছে সরকার। এরই মধ্যে রাজধানীর সড়কগুলোতে বেড়েছে গাড়ির চাপ। পথে পথে পুলিশের চেকপোস্ট থাকলেও নানা অজুহাতে রাস্তায় বের হচ্ছেন মানুষ। ব্যক্তিগত গাড়ি সহ সিএনজি অটোরিকশাও ব্যাপক হারে চলছে রাজধানীতে। পথে পথে বাড়ছে ভিড়। আর এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির বালাই নেই কোথাও। রাস্তাঘাট ও বাজারে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ভিড় জমাচ্ছেন মানুষ। এদিকে গতকালের মতো আজও রাজধানীর প্রবেশ পয়েন্টগুলোতে ঢাকামুখী মানুষের ভিড় দেখা গেছে। দর্শক, বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছে নয়ন বড়ুয়া জয়।
জয়, লকডাউনের বিধিনিষেধগুলো কতটা মানা হচ্ছে, যেহেতু আজ থেকে দোকান ও শপিং মলগুলো খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার? ক্রেতা বিক্রেতার ভিড় কেমন দেখছেন? স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কেমন? ধন্যবাদ জুই আপনাকে। আপনি যথার্থ বলেছেন। আপনি ঠিক আমার পেছনের দিকে দেখলেই বুঝতে পারছেন স্বাস্থ্যবিধি একেবারে কিন্তু মানা হচ্ছে না। আমি টেরিবাজারে আছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে মানুষও কিন্তু তাদেরও ভিড় বাড়ছে, ক্রেতাদের ভিড় কিন্তু আসলে চোখে পড়ার মতো। সকাল থেকে বলতে যে 10টা থেকে যে শপিং মলগুলো খোলার কথা রয়েছে, কোনো শপিং মল আমরা দেখেছি 9টার আগেই খুলে বসেছেন। তো গতকালও আমরা দেখেছি, কিন্তু তারাও কিন্তু গতকালও আমরা বিভিন্ন জায়গায় মার্কেটগুলো খুলেছেন। সব মিলে বলা যায় যে ম্যাজিস্ট্রেটের অভিযানও কিন্তু আছে, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় মানুষকে কিন্তু আসলে বোঝানোর চেষ্টা করছে, যেহেতু করোনা ভয়াবহতা রূপ নিয়েছে। বন্দনগরে চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা, একই সাথে সংক্রমণের হারও কিন্তু প্রতিদিনে বাড়ছে। তো ক্রেতা যারা আছেন কিন্তু আসলে যে সামনে ঈদ, তার কারণে কিন্তু ক্রেতাদের ভিড় কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। তো যারা ক্রেতা তাদেরও কিন্তু অনেকটা সচেতনতা হওয়া দরকার বলে মনে করছেন, কিন্তু তারা নিজেরাই কিন্তু আসলে সচেতন নয়। এই কারণে কিন্তু আসলে যে সংক্রমণের হার আরও বেড়ে যেতে পারে। প্রশাসনের যে তৎপরতা আমরা দেখেছি বিভিন্ন জায়গা ঘুরে, যেমনটা দেখেছি, তারাও কিন্তু আসলে মানুষকে বোঝানোর চেষ্টা করছে। যেহেতু আজকে প্রথম দিন, তার কারণে কিন্তু কোনো জরিমানা করা হচ্ছে না। তারা যারা ব্যবসায়ী আছেন তাদেরকে কিন্তু বোঝানোর জন্য চেষ্টা করছেন, কিন্তু আগামীকাল থেকে আরও কঠোর হবে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসনের যে ম্যাজিস্ট্রেট। তিনি কিন্তু আসলে যে চট্টগ্রামের বিভিন্ন শপিং মল বলতে যে বিপণী বিতান, টেরিবাজার, বিভিন্ন জায়গা ঘুরে কিন্তু আসলে তারা যারা ব্যবসায়ী তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু যারা ক্রেতা তারা কিন্তু আসলে যে 5টা পর্যন্ত যেহেতু কিন্তু মার্কেট খোলা রাখার কথা রয়েছে, তার কারণে কিন্তু আমরা দেখছি তাদের ভিড় কিন্তু আসলে সকাল থেকে মার্কেটগুলোতে ভিড় বাড়ছে। তারাও কিন্তু আসলে যে সামনে তো ঈদ, এই কারণে কিন্তু দ্রুত সময়ের মধ্যে কেনাকাটা শেষ করতে চাচ্ছেন। এই কারণে কিন্তু আসলে অনেকটা জট লাগতে শুরু করেছে। সেই জায়গাগুলোতে আসলে যে পুলিশ প্রশাসনের যে তৎপরতা থাকার কথা রয়েছে, সেইভাবে কিন্তু আমাদের চোখে পড়েনি। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে জুইয়ের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এবার রাজধানীর চকবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী তৌহিদ শান্ত। দোকান ও শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্তের সাথে সাথে কিন্তু আমরা দেখেছি রাজধানীর অলিগলিতেও ভিড় বেড়েছে। স্বাস্থ্যবিধি কতটা মানছে মানুষ? জুই, স্বাস্থ্যবিধির বিষয়টি আপনি অন্যান্য ছবিগুলোতে দেখালেন। আমি মূলত এই মুহূর্তে ঢাকার চকবাজারে আছি। এই জায়গাটা আমি প্রথমে বলতে চাই, আপনি দেখেন এখানে কিন্তু এই চকবাজার হলো শুধু ঢাকার না, বাংলাদেশের অন্যতম প্রধান ব্যবসায়িক কেন্দ্র, এবং এটি আসলে পাইকারি বাজার বলতে হয়। এটির সাথে আসলে অন্যান্য যে শপিং মল আছে, সেই শপিং মলের বিক্রি বেচাটি মেলে না। এবং যেটি এখানে বলতে চাই যে অন্যান্য এখানকার বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জানলাম, এখানে ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষজন কিনতে আসেন, ক্রেতারা কিনতে আসেন সেই জেলাগুলোর মার্কেটের জন্য, অর্থাৎ পাইকারি বাজার। কিন্তু সকাল থেকে এই দোকানগুলোতে কোনো বিক্রি বেচা কেনা হয়নি। আমি বিক্রেতাদের যতজনের সাথে কথা বলেছি প্রত্যেকেই বলেছে যে তারা সকাল থেকে কোনো ক্রেতাই পাননি। এর কারণ হিসেবে তারা বলছেন যে লকডাউনে যেহেতু দূরপাল্লার গাড়িগুলো বন্ধ, দূরপাল্লার যানবাহন বন্ধ, যে কারণে বাইরের যে ক্রেতারা, পাইকারি বাজারের যে ক্রেতারা, সেই ক্রেতারা কিন্তু এসে পৌঁছাতে পারেনি। এবং ক্রেতারা যেহেতু পৌঁছাতে পারছে না, সেহেতু এই চকবাজারের পাইকারি বাজারটি এটিতে আসলে খোলা রেখেও তাদের কোনো লাভ হচ্ছে না। তারা একটি ছোট্ট দাবি জানিয়েছেন, সেটি হলো যে লকডাউনের এই নিষেধাজ্ঞাটি তুলে ফেলা উচিত, যানবাহনের উপর থেকে গণপরিবহনটা চালানো উচিত, যার ফলে এই চকবাজার সহ পাইকারি বাজারের যে ব্যবসাটি, সেই ব্যবসাটি চাঙা হয়ে উঠবে বলে তারা ধারণা করছেন। জুই। শান্ত, ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, দোকান ও শপিং মল খুলে দেওয়ার পর রাজধানী এবং চট্টগ্রামে কতটা স্বাস্থ্যবিধি মানছেন সাধারণ মানুষ, সে বিষয়ে ধারণা দিচ্ছিলেন আমাদের সহকর্মীরা। 11 দিন পর শপিং মল ও দোকানপাট খুলে দেওয়ায় রাজধানীমুখী মানুষের ভিড় বেড়েছে।
লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় যে যেভাবে পারছেন ফিরছেন কর্মস্থলে। সকাল থেকেই রাজধানীর প্রবেশমুখ গাবতলীতে মানুষের ভিড় দেখা যায়। একই চিত্র শিমুলিয়া, বাংলাবাজার ও দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটেও। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় দুই নৌ রুটেই সকাল থেকে ফেরিতে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে প্রাইভেট কার, মোটরসাইকেল কিংবা পায়ে হেঁটে আর ইজি বাইকেও আসছে অনেকে। অভিযোগ রয়েছে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে গন্তব্যে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষগুলোর। আর স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ফেরিতে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন তারা। এমনকি সামাজিক দূরত্বেরও নেই কোনো বালাই। সংশ্লিষ্টরা জানায়, লকডাউনের কারণে সীমিত পরিসরে ফেরি চলাচল করছে। সকাল থেকে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়তে থাকে, এছাড়াও যাত্রীদের চাপ বাড়তে থাকে ফেরিঘাটে। দর্শক, বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজবুল হুদা। নাজবুল, শপিং মল খুলে দেওয়া হয়েছে, বৃহস্পতিবার থেকে গণপরিবহনও চলবে। এই অবস্থায় সাভারের চিত্র কি, আর ঢাকামুখী মানুষের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ জুই আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি সাভারে, এবং সাভারে যে বহুতল ভবনের যেসব মার্কেটগুলি রয়েছে সেসব মার্কেট কিন্তু খুলে দেওয়া হয়েছে, এবং মার্কেটের দোকানপাট কিন্তু সামাজিক দূরত্ব রেখেই আসলে দোকানপাট চলছে। কিন্তু দোকানগুলি আপনারা দেখছেন যে তেমন একটু ভিড় নেই। আমরা একটু সরাসরি একটু দেখাতে চাই যে দোকানগুলোতে একটু দেখাতে চাই যে তারা আসলে সামাজিক দূরত্ব মেনে চলছে কিনা। সেই দোকানগুলি আপনি দেখছেন যে এখানে কাস্টমারগুলি তারা রয়েছে, এবং দ্রুত তাদেরকে সেখান থেকে আসলে তাদেরকে দেখানো হচ্ছে, এবং দূর থেকে আসলে দেখিয়ে তাদেরকে বলা হচ্ছে যে সামাজিক দূরত্ব এবং হ্যান্ড স্যানিটাইজ। এবং মার্কেটগুলিতে আপনি দেখছেন যে ঢোকার সময় কিন্তু আপনার জীবাণুনাশক স্প্রে করা হয়েছে, এবং স্প্রে দিয়ে সেখানে বসানো হয়েছে। এবং আপনি দেখছেন যে দোকানগুলোতে কিন্তু এখন মানে যারা কিনতে আসে, কেনাকাটা করতে আসছে, তেমন একটা ভিড় নেই। এবং আজকে যেহেতু মার্কেট খুলে দেওয়ার প্রথম দিন, আপনি দেখছেন যে একদম শুনশান নিরাপত্তা কিন্তু আসলে মূলত মূল জামা কাপড়ের দোকানগুলিতে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে তেমন আসলে সেরকম ভিড় নেই। এবং তারা কিন্তু বাচ্চাদের নিয়ে প্রথম কিন্তু তারা কিনতে এসেছে, এবং সেখানে তাদেরকে আপনি দেখছেন যে তারা আসলে কেনাকাটা করতে এসেছে, এবং সেখানে তাদের পরিবার পরিজন নিয়েও কিন্তু এসেছেন। এবং তেমন যে একটা ভিড়, সে ভিড় কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে না দোকানগুলিতে। এবং এছাড়াও ঢাকার ইচ্ছা মহাসড়কের যে গাবতলীতে কিন্তু আপনি দেখছেন যে মানুষের প্রচুর ঢাকামুখী হচ্ছে, এবং সেখানে কিন্তু লোকজন বের হচ্ছে। এই ছিল আমার কাছে জুই বিতরণ মার্কেটের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে জুই। নাজবুল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, সাভারের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নাজবুল হুদা। রাজধানীর পুরান ঢাকার আরবানি টোলায় 6তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত সাফায়েত মারা গেছেন। আজ রোববার সকাল 8:30টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে অগ্নিকাণ্ডে নিহত মানুষের সংখ্যা বেড়ে 5 জনে পৌঁছেছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্তলাল সেন সাফায়েতের মৃত্যুর কথা জানিয়েছেন। গত শুক্রবার ভোররাত 3:15টার পর হাজী মুসা ম্যানশনে আগুন লাগে। ওই দিনই 4 জন মারা যান। আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় মোট 20 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে 16 জন পোস্ট অপারেটিভ ইউনিটে, বাকি 5 জন ছিলেন আইসিইউতে। তাদের মধ্যে 1 জন আজ মারা গেলেন। এদিকে ওই ভবনটি সিলগালা করে দিয়েছে প্রশাসন। বর্তমানে সেখানে কোনো বাসিন্দা নেই। আরমানিটোলায় গিয়ে পাওয়া যায়নি হাজী মুসা ম্যানশনের বসবাসকারী কাউকেই। হেফাজতের সঙ্গে আলোচনা হতে পারে, তবে দুষ্কৃতিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার মানিক বি অ্যাভিনিউর রাজধানী স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা নাশকতা করেছে, তাণ্ডব ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, এর দায় তাদের নিতেই হবে। হাইওয়ে পুলিশের ফাঁড়িটাকে আমরা আগুন ধরিয়ে দিতে দেখেছি। আমরা উস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়ি আমরা তাকে অগ্নিসংযোগ করতে দেখেছি। এর কারণটা কি? সবগুলো যদি একসঙ্গে আসেন তাহলে আমরা দেখব সেই পরাজিত সৈনিক, সেই জঙ্গি সন্ত্রাস যারা নেতৃত্ব দিয়েছিল, তারাই আবার একত্রিত হয়ে এই বিভিন্ন সাইনবোর্ড নিয়ে আজকে সামনে আসছে। আমরা এদেরকে আইডেন্টিফাই করছি
এদেরকে আইনের মুখোমুখি আমরা ইনশাল্লাহ করব। যে সেমাই খেয়ে আপনি ঈদের নামাজ পড়তে যাবেন সেটিই তৈরি হচ্ছে মারাত্মক নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশে। রাজধানী ও তার আশপাশে গোপন কারখানায় গরুর চর্বি আর পোড়া পাম অয়েলে ভেজে মুখরোচক লাচ্ছা সেমাই তৈরি করছেন অসাধু চক্র। আর বাংলার সেমাই তৈরির পরিবেশটাও বেশ অস্বাস্থ্যকর। বিশেষজ্ঞদের মতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব সেমাই খেলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন ভোক্তারা। খাদ্যে আতঙ্ক ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব। সেলিম খানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। লাচ্ছা সেমাই ঈদ বা রোজায় চাহিদার সঙ্গে বাড়ে তৈরির ব্যস্ততা, কিন্তু এই চাহিদা আর মুনাফার বিপরীতে একেবারেই বিলীন পণ্যটির মান। রুচিশীল আর মুখরোচক ভেবে ভোক্তারা এই সেমাই খেলেও তৈরির পরিবেশটা এমনই করুণ ও নোংরা। রাজধানীর পাশে হেমায়েতপুরে সাইফুল ফুড প্রোডাক্টসের এই কারখানায় গরুর চর্বি আর ডালডায় ময়দার খামির দিয়ে চলছে খোলা হাতের কসরত। খোলা হাতে নোংরা পরিবেশে এভাবেই তৈরি করা হচ্ছে মানুষের মুখরোচক লাচ্ছা সেমাই, যা খেলে গ্যাস্ট্রিক আলসার সহ নানা ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রমিকের হাতের কসরতে তৈরি সেমাইয়ের বল পোড়া পাম অয়েলে ভাজা হলে তৈরি হয় তথাকথিত চকচকে ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। পুষ্টি ডালডা, পামের তেল আর 1 নাম্বার ময়দা, চাইনিজ কুরাল ময়দা। আমরা লাচ্ছা সেমাই আর লাম্বা সেমাই সেগুলো খোলা হাতে ছাড়া বানানো যায় না। এই কারখানাতেই চরম নির্মমতায় তৈরি হচ্ছে বাংলা সেমাইও। এসবই খোলামেলা পরিবেশে রোদে শুকিয়ে করাতের কাটাকাটিতে প্রস্তুত করা হচ্ছে বাজারজাতের জন্য। কামরাঙ্গীরচরে এই সেমাই তৈরির পরিবেশও বেশ অস্বাস্থ্যকর। সেমাই উৎপাদন শেষে প্যাকেটজাতের প্রক্রিয়াও অস্বাস্থ্যকর। কোম্পানিটি আবার অবৈধভাবে সেমাই বাজারজাত করছে নামী ব্র্যান্ডের মোড়কে। এ বিষয়ে জানতে চাইলে ক্ষিপ্ত হয় নিউজ 24-এর সংবাদকর্মীদের উপর। এটা করে আবার করবেন আপনি, যে আবার টিভিতে দেখাবেন, মানে আমি দৌড়াবে কথা বলেন না, আমি কথা বলতে রাজি না। ঠিক আছে না, আপনি মালিকের সাথে কথা বলেন। আপনি ভাই এরকম করতেছেন কেন? একই এলাকার আরেক কারখানায় রাতে তৈরি করে সেমাই, তা আবার বাজারজাতের জন্য রাখা হয়েছে ধুলোবালিতে ঠাসা নোংরা পরিবেশে। ধুলাবালি তো পড়তেছে, কি আর করার আছে। লাচ্ছা সেমাইতে আপনারা জানেন যে অনেক সময় অনেকে এটা ঘিয়ে ভাজা বলে, কিন্তু ডালডা ব্যবহার করে। এই ডালডা ব্যবহারটাও কিন্তু খারাপ। এটার জন্য আমরা আইনও করতেছি, কারণ ডালডাতে অধিক পরিমাণে যে ট্রান্স ফ্যাট থাকে, এটা মানুষের অনেক শারীরিক ক্ষতির কারণ হয়ে যায়। অনিরাপদ খাদ্য কেউ তৈরি করুক বা জনগণকে প্রতারণার মাধ্যমে এগুলো খাওয়া, এটা আমরা কোনোভাবেই আইনগতভাবে এটা আমরা অ্যালাউ করতে পারি না। বছর জুড়ে অভিযান হয়, আসে নতুন বছর, তবুও খাদ্য জালিয়াতকারীদের দৌরাত্ম্য থেকে নিস্তার মেলে না ভোক্তাদের। তাই সচেতনতার পাশাপাশি কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দিনের সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আসছে বাজেটে অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ বরাদ্দ দেয়া না হলে তাদের ঘুরে দাঁড়ানো অসম্ভব বলে মনে করেন উদ্যোক্তা ও অর্থনীতি বিশ্লেষকরা। এসিবি ফাউন্ডেশন বলছে, করোনা মোকাবেলায় আসছে বাজেটে উৎসে কর অব্যাহতি এবং এসিবি খাতের জন্য যে বৈষম্যমূলক কর ব্যবস্থা রয়েছে তা সংস্কার করতে হবে। তবে অতিবারের সাথে লড়াই করে নতুন অর্থ বছরের বাজেট বাস্তবায়নে সরকারের জন্য থাকছে বাড়তি চ্যালেঞ্জ। বিস্তারিত জানাচ্ছেন বাবু কাবরুজ্জামান। অর্থনীতির সবচেয়ে প্রাণসঞ্চারী খাত অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা সিএসএমই। নানা বাধা সত্ত্বেও যেখানে স্বল্প পুঁজি নিয়ে উদ্যোক্তারা ঘুরে দাঁড়িয়েছেন, তৈরি করেছেন অসাধারণ সব সাফল্যের গল্প। তবে সাফল্যের পাশাপাশি এই করোনাকালে অর্থের অভাবে ঝরে পড়েছেন এমন উদ্যোক্তার সুনির্দিষ্ট হিসাব না থাকলেও তা কম নয়। তাই ক্ষতবিক্ষত এই খাতকে ঘুরে দাঁড়াতে আসছে বাজেটে বিশেষ মনোযোগের কথা বলছেন এসএমই উদ্যোক্তারা। ইতিমধ্যে যারা ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র আছি, অনেকেই কিন্তু অর্থের যোগান না থাকার কারণে মাঠ থেকে অনেকে হারিয়েও গিয়েছে। এবারের বাজেটে যদি আমাদের জন্য বিশেষ কোনো ভর্তুকির ব্যবস্থা না থাকে, তাহলেও কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাওয়া তো দূরের কথা, আমাদের টিকে থাকাই সম্ভব হবে না। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর সবশেষ গবেষণায় উঠে আসে, দেশে ৭৮ লাখ সিএসএমই প্রতিষ্ঠান রয়েছে।
যেখানে কাজ করছে 1 কোটিরও বেশি মানুষ। মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এই খাতের অবদান 30%। আসছে বাজেটে এই খাতকে ঘুরে দাঁড়াতে বিশেষায়িত প্রতিষ্ঠানের মাধ্যমে বিশেষ ঋণ ব্যবস্থা ও নীতি সহায়তার কথা বলছেন বিশ্লেষকরাও। আগামী বাজেটে একটা ফান্ড রাখতে হবে যেটা থেকে এসএমই ফাউন্ডেশন, পিকেএসএফ, তারপর এনজিও ফাউন্ডেশন, পল্লী সঞ্চয় ব্যাংক এই ধরনের বিশেষায়িত প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ বিতরণ করা হবে এবং এই ঋণগুলো তখন অনানুষ্ঠানিক খাতেও কিন্তু পৌঁছতে পারবে। সম্প্রতি এনবিআর এর সাথে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় আসছে বাজেটের জন্য 100টি প্রস্তাবনা পেশ করেছে এসএমই ফাউন্ডেশন, যেখানে এসএমই খাতের জন্য উৎসে কর ছাড় সহ নানা সুবিধা দাবি করা হয়। সংস্থাটি বলছে অভ্যন্তরীণ বাজার ও সক্ষমতা বাড়াতে এসএমই খাতে সাবকন্ট্রাক্টিং পদ্ধতি বাস্তবায়নে নতুন করে আইন প্রণয়ন জরুরি। এসএমই খাতের যে উন্নয়ন হয়েছে সেই ক্ষেত্রে এখন একটি নতুন করে সাবকন্ট্রাক্টিং আইন তৈরি করা উচিত, যাতে সরকারি ও বেসরকারি খাতের উদ্যোক্তারা আমাদের স্থানীয় এসএমই খাতের উদ্যোক্তা থেকে পণ্য এবং সেবা তারা কিনতে বাধ্য হন। আমি মনে করি আগামী বাজেটে এই সংক্রান্ত একটি প্রস্তাবনা থাকা দরকার। এসএমই খাতে নতুন উদ্যোক্তাদের জন্য গত বাজেটে বরাদ্দ রাখা হয় 100 কোটি টাকা, যা এবার আরও বাড়ানো উচিত বলে মত অর্থনীতি বিশ্লেষকদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন দিনের সংবাদ। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি, স্বর্গের দ্বীপ, প্রকৃতির কন্যা, সৌন্দর্যের রানী, পৃথিবীর অন্যতম নয়নাভিরাম ও অপরূপ রূপের দেশ মালদ্বীপ, যা দুনিয়া জোড়া মানুষকে মুগ্ধ করে ও টানে। দ্বীপরাষ্ট্রের শতকরা 100% বাসিন্দা মুসলমান। মুসলিম জাহানের জন্য সবচেয়ে পবিত্র মাস মাহে রমজান, সংযমের মাসও এটি। মালদ্বীপের ব্যতিক্রম নয়, নানা রকম সাংস্কৃতিক আচার অনুষ্ঠান এবং গান বাজনার মাধ্যমে রমজানকে বরণ করে দ্বীপরাষ্ট্রটি। মালদ্বীপের ইফতার নিয়ে জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। মালদ্বীপ বা মালদ্বীপ প্রজাতন্ত্র ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। দ্বীপটির মূল আকর্ষণ হল এর সরল, শান্ত ও মনোরম পরিবেশ, আদিম সমুদ্র সৈকত ও ক্রান্তীয় প্রবাল প্রাচীর। এখানকার সমুদ্রের রং অতি পরিষ্কার, পানির রং নীল, বালির রং সাদা। মালদ্বীপের জনসংখ্যা প্রায় 5,30,000, এর প্রায় শতভাগই মুসলমান। বিশ্বজুড়ে পর্যটকদের আগ্রহ ও মুগ্ধতার কেন্দ্র হিসেবে পরিচিত ভারত মহাসাগরের অনিন্দ সুন্দর দ্বীপরাষ্ট্র মালদ্বীপে রয়েছে দৃষ্টিনন্দন সব রিসোর্ট। নীল জলরাশি বিশিষ্ট এই দেশে বেড়াতে গেলে নিজের দেশে ফেরার কথা ভুলতে বসে পর্যটকরা। মালদ্বীপের অধিকাংশ জনগণ সুন্নি। দ্বীপটির রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। নানা রকম সাংস্কৃতিক আচার অনুষ্ঠান এবং গান বাজনার মাধ্যমে এখানে রমজানকে বরণ করা হয়। সূর্যাস্তের পর সবাই একত্রে ইফতার করে এবং আঞ্চলিক গান ও নাচের আয়োজন করে। আসর বসে কবিতা আবৃত্তি অথবা পাঠ প্রতিযোগিতার। ইফতার আর নৈশ ভোজের জন্য তৈরি করা হয় মজাদার নানা খাবার। পরিবারের সবাই একত্রে ইফতার ও রাতের খাবার আহার করে। এসব খাবারের মধ্যে বেশিরভাগই মাছের নানা পদ। রমজান মাস জুড়ে দেশব্যাপী চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। মালদ্বীপে ইফতারকে বলা হয় বোয়াটা বিলান। শুকনো খেজুর দিয়ে ইফতার শুরু করেন দ্বীপটির অধিকাংশ জনগণ। বিলাসবহুল রেস্তোরাঁ বা হোটেলে ইফতার ও রাতের সেহরির জন্য থাকে বিশেষ আয়োজন। তবে রাজধানী মালের অধিকাংশ রেস্তোরাঁগুলো ইফতারের আগ পর্যন্ত বন্ধ থাকে বললেই চলে। পর্যটন এলাকাগুলোতে রমজানে তেমন প্রভাব ফেলে না, এটা বললে ভুল হবে না। রমজানই বরং ঐতিহ্যবাহী নানান খাবারের স্বাদ নেওয়া যায়। মাহে রমজানের ভাব গাম্ভীর্য যাতে নষ্ট না হয় সে খেয়ালও আছে মালদ্বীপের সরকার ও জনসাধারণের। মালদ্বীপের মসজিদগুলোতে ইফতারে জনসাধারণের জন্য খেজুর ও জুসের ব্যবস্থা করা হয়। অন্য সময়ের তুলনায় গোটা রমজানে মালদ্বীপের বাসিন্দারা আনন্দঘন সময় কাটায়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনায় বিপর্যস্ত গোটা বিশ্ব। ভারতে মহামারীর এ রূপ আরও ভয়াবহ।
গেল 24 ঘন্টায় 3.5 লাখ রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। মৃত্যু হয়েছে প্রায় 3000। অক্সিজেন ঘাটতিতে ভুগছে কর্ণাটক সহ বেশ কয়েকটি রাজ্য। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতি টিকা তৈরির কাঁচামাল রপ্তানির আহ্বান জানিয়েছে মোদী সরকার। তবে এখনই তাতে সায় দিতে নারাজ মার্কিন সরকার। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। করোনা সংক্রমণের সুনামিতে এখন বিপর্যস্ত গোটা ভারত। ধসে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। হাসপাতালগুলোতে অক্সিজেনের জন্য চলছে হাহাকার। এরই মধ্যে দেশটিতে রোগী শনাক্তের হার ভয়ঙ্কর রকমভাবে বাড়ছে। দৈনিক মৃত্যু গড়াচ্ছে 3000-এ। বেঙ্গালুর, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে রেকর্ড সংখ্যক সংক্রমণ। হাসপাতালগুলো আর নতুন রোগী ভর্তি করতে পারছে না। দেশটির কর্ণাটক, দিল্লি সহ বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সংকট। ফলে মুমূর্ষু রোগীরা ঢলে পড়ছেন মৃত্যুর মুখে। এই পরিস্থিতিতে করোনা রোগীদের অক্সিজেন সরবরাহে গাফিলতি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দিল্লি হাইকোর্ট। জানিয়েছেন, অক্সিজেন নিয়ে কোনো অনিয়ম প্রমাণিত হলে দোষী ব্যক্তিকে প্রয়োজনীয় ফাঁসিতে ঝোলানো হবে। ভ্যাকসিন নিয়ে গুজব এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনার বিরুদ্ধে লড়াইয়ে তার সরকার রাজ্যগুলির পাশে রয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি। এদিকে ভারতের সাম্প্রতিক সংক্রমণের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। দেশটির পরিস্থিতি দেখে অন্যান্য দেশকেও সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। ভারত বায়োটেক তাদের তৈরি টিকা কোভ্যাক্সিনের দাম নির্ধারণ করেছে। টিকাটির দাম পড়বে ডোজ প্রতি 600 রুপি, আর বেসরকারি হাসপাতালগুলোকে ডোজ প্রতি কিনতে হবে 1200 রুপিতে। এমন ঘোষণা দিয়েছে হায়দ্রাবাদের সংস্থা ভারত বায়োটেক। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভ্যাকসিন তৈরির কাঁচামাল কেনার চেষ্টাও চালাচ্ছে দিল্লি। তবে বাইডেন প্রশাসন বলছে, যুক্তরাষ্ট্রের সবাইকে টিকা দেওয়ার পরে উদ্বৃত্ত থাকলেই তা বিদেশে পাঠানো হবে। ভারত ছাড়াও করোনার ঝড়ে নাকাল ব্রাজিল, যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্ব। গেল দিনও সংক্রমিত হয়েছে 8,21,000-এর বেশি। প্রাণহানি হয়েছে প্রায় 13,500। আসমাতুলি, নিউজ 24। দিনের সংবাদে নিচ্ছি আরও একটা বিরতি। সঙ্গে বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, নোয়াখালী ও ফেনীতে তার পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রের একটা নীল নকশা তৈরি করা হয়েছে। সেই নীল নকশা মোতাবেক এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে। শনিবার রাতে ফেসবুক লাইভে এসব কথা বলেন তিনি। পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রের একটা নীল নকশা তৈরি করেছে। গত 3 মাসে যা কিছু ঘটেছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আবেদন রাখব, কোম্পানিগঞ্জের শান্তির জন্য আপনি এই ঘটনাগুলো আপনি তদন্ত করেন। দিনের সংবাদ এই পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।